নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল এসডি এক্সপ্লোরার। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদের জন্য নিয়ে চলে এসেছি একটি ব্র্যান্ড নিউ ভিডিও। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা সকলেই জানো আমাদের কলকাতা টু সান্দাকফু একটি সিরিজ চলছে, এবং এই সিরিজের গত পর্বে আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা কি করে এনজিপি থেকে টুংলি অবধি জার্নি করে এসেছি, এবং এই এপিসোডে আমি তোমাদের দেখাবো আমরা কিভাবে টুংলিং থেকে সান্দাকফু অবধি পৌঁছালাম, রাস্তা কেমন ছিল বা ওখানকার ওয়েদারই কেমন ছিল, ওখানে গিয়ে দেখার মতো বিশেষ জিনিস কি আছে, আর আমরা এবার কি দেখলাম। তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হোটেল তুমলিং থেকে আমরা এখন বেরোচ্ছি। বেরিয়ে এই যে গাড়িতে এখন লাগেজ প্যাক করা চলছে। এখন আমরা তুমলিং থেকে বেরিয়ে মোটামুটি 20 কিলোমিটার পথ চড়াই রাস্তা পেরিয়ে একদম উঠবো সিঙ্গলীলা পর্বতের টপে, সান্দাকফুতে উঠবো। এখন আমরা যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তাহলে তুমলিং থেকে মোটামুটি 2 কিলোমিটার পথ এতে করে এসে আমরা এখন পৌঁছলাম সিঙ্গলীলা পর্বতের গেটে। এখান থেকে আমরা এখন আইডি কার্ড দিয়ে পারমিট করতে হবে। পারমিট করে নিয়ে এখন আমরা যাব কালীপুখুরি। কালীপুখুরির থেকে আর একটা জায়গা ভিজিট করবো, তোমাদের অবশ্যই বলবো। তারপর আমরা উঠবো সান্দাকফুর টপে। এখন দেখতেই পাচ্ছ এই পারমিটের কাজ চলছে সবার। এই যে এখানে কিন্তু ভোটার কার্ড, সবার ভোটার কার্ড ছাড়া এখানে এন্ট্রি হবে না, কোনো মতেই সম্ভব না। ফোনের ছবি থাকলেও কিন্তু হবে না, অরিজিনাল জিনিস শো করতে হবে। বন্ধুরা তোমাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, মানিবাঞ্জন থেকে টুংলিং পর্যন্ত যতটা রাস্তা খারাপ ছিল এবং ভালো ছিল টোটালটাই কিন্তু তোমাদের আমি দেখিয়েছি আমাদের ভিডিওর মাধ্যমে। এবং টুংলিং থেকে সান্দাকফু অবধি একদমই কিন্তু কোনো ভালো রাস্তা নেই, যেটুকু রয়েছে সেটা কিন্তু একদমই খারাপ রাস্তা, অতিরিক্ত খারাপ রাস্তা এবং হাই অ্যালটিটিউড এবং ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ডেঞ্জারাস রোডগুলির মধ্যে একটি। টুংলি থেকে মোটামুটি 10 কিলোমিটার পথ অতিক্রম করে ওপরে উঠে এই মোটামুটি এরকম লেভেলের আঁকাবাঁকা পথ পেরিয়ে, আর রাস্তা যা খারাপ, অতিরিক্ত রাস্তা খারাপ, ওখান থেকে 10 কিলোমিটার পথ অতিক্রম করে সান্দাকফু যাওয়ার পথে আমরা এখন এসে পৌঁছেছি কালীপুখুরি লেকে। এটা হচ্ছে ওপরের ভিউ। আমরা এখন নিচে নিয়ে যাব তোমাদের। আর যদি কুয়াশার কথা বলতে হয়, যদি ঠান্ডার কথা বলতে হয়, তাহলে কিন্তু ঠান্ডাটা এতক্ষণ ছিল না। মোটামুটি ওখান থেকে গাড়ি ছাড়ার 1 ঘন্টা পরে ওয়েদার এই অবস্থা, মেঘে ঢাকা, কুয়াশাচ্ছন্ন আর মারাত্মক ঠান্ডা। আর এই যে কালীপুখুরি লেক, এই লেকের বিশেষত্ব হিসেবে বলতে গেলে বলা যায় যতই ঠান্ডা হোক না কেন, সব কিছু যদি বরফ হয়ে যায়, সব কিছু এভরিথিং যদি বরফ হয়ে যায়, এই লেকের জল কিন্তু কখনো বরফ হবে না। ফটো সেশন চলছে, এত সুন্দর একটা জায়গা। আমার একটু নিচে নামতে হবে, কীরকম রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের আমি আগেই বলেছি জুতোতে গ্রিপটা কিন্তু মাস্ট। তো ওখান থেকে বেরিয়ে এসেছি, আমরা এই কালপুখুরিতে আছি। কালপুখুরি নিয়ে বলার সেরকম অনেক কিছুই আছে, তো কিন্তু শুধু এইটুকুনি কি বলতে পারি, এটা একটা পুণ্য স্থান। অনেকে জানে বিষয়টা, অনেকে জানে বিষয়টা, তাও বলছি এটা একটা পুণ্য স্থান। এই লেকের জল কোনোদিনও নোংরা হয় না, যত বরফই পড়ুক কোনোদিনও এটা মানে জমে না। তো বৌদ্ধ মতে অনেক রীতি আছে, এখানে নাকি অনেক পশু পাখি জীবজন্তু এসে জল খায়, ঠিক আছে, যখন বরফ জমে যায় সেই মুহূর্তে। সুতরাং তাদের জলের ব্যবস্থা হিসাবে অনেকে এটা দেখেন, ঠিক আছে। বৌদ্ধ মতে আরো অনেক মত আছে, যেমন গুরুদম্বার লেকেরও অনেক মত আছে, সেম ভাবে এখানেও অনেক মত আছে। আমি আর বিশেষ করে একটা জিনিস বলবো, যারা একটু বমি করে তারা অবশ্যই এই ট্রেকটাকে অ্যাভয়েড করে চলো, কারণ বমি যাদের হয় গাড়িতে চলাকালীন তাদের জন্য কিন্তু এই ট্রেক নয়, ট্রেক বলা ভুল হবে, সরি, এই জার্নিটা নয়। তো সুতরাং যদি শরীরে নেওয়ার ক্ষমতা থাকে তবেই এসো, না হলে এসো না। বন্ধুরা কালপুখুরি লেক নিয়ে বিশেষত্ব বলার মতো আমার আর কিছুই নেই, তোমরা টোটালটাই শুনতে পারলে দীপদার মুখ থেকে। যেইটুক বা যতটুক শুনতে পারলে টোটালটাই দেখে নাও তার একটা ছোট্ট নমুনা তোমাদের হাতে থাকা 6 ইঞ্চি স্ক্রিনে।
তো ফাইনালি এসে পৌঁছলাম সান্দাকফু হিল টপে। দেখতে পাচ্ছ পেছনে হোটেল। আমরা যারা শেয়ারে গাড়ি মানে সবাই মিলে এসেছি তাদের মধ্যে 2-3 জন গেছে হোটেল বুকিং করতে, আর আমাদের গাড়িটা এখন এসে এখানে থামলো, যে ল্যান্ড রোভারটা। রাস্তা অসম্ভব খারাপ। আর এই সান্দাকফুতে কিন্তু সান্দাকফু টপ হিলে তোমরা কিন্তু নেটওয়ার্ক পেয়ে যাবে, সমস্যা হবে না। বন্ধুরা, সান্দাকফুতে এসে পৌঁছানোর পর প্রত্যেকটা জায়গায় হোটেল এবং হোমস্টে দেখে আসার পর কোনো হোমস্টে এবং হোটেল আমাদের পছন্দ না হতে আমরা হোটেল হিসেবে বেছে নিয়েছিলাম হোটেল সানরাইজ, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এবং হোটেল সানরাইজে আমাদের পার ডে ভাড়া পড়েছিল 1750 টাকা করে, ফুডিং এবং লজিং দুটো একসাথে। হোটেলের ইন্টেরিয়ার সম্পর্কে তোমাদের বলতে গেলে নিচেই ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং রিসেপশন। এবং বন্ধুরা, তোমরা এই গ্রাউন্ড ফ্লোরেই পেয়ে যাবে নানা রকম মকটেলের সুবিধা। এটা কিন্তু কোনো প্রমোশন নয়, অনলি ইনফরমেশন। এবং ব্রেকফাস্ট এবং লাঞ্চ এখানে কিন্তু টোটালটাই বুফে সিস্টেম। সকাল 11টা নাগাদ আমরা সান্দাকফুতে পৌঁছে করে নিয়েছিলাম লাঞ্চটা, এবং লাঞ্চে কী কী রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এবং আশা করছি তার সঙ্গে নিজেরা আন্দাজ করতে পারছো খাবারের কোয়ালিটি সম্পর্কে। এবং আমি দুপুরের লাঞ্চ হিসেবে বেছে নিয়েছিলাম ভাত, একটা পাঁপড় ভাজা, ডাল, একটা সবজির তরকারি এবং ডিম কারি, একটা পেঁয়াজ আর একটা চাটনি। খাবারের টেস্ট বলতে বন্ধুরা, আমরা বাড়িতে যেরকম মশলা জাতীয় খাবার খাই, এইখানে টেস্টটা কিন্তু সেরকম নয়। অর্থাৎ যারা মশলা জাতীয় খাবার খেতে একটু কম পছন্দ করো তাদের জন্য পারফেক্ট। এবং সানরাইজ হোটেলের মেন অ্যাপার্টমেন্টে আমাদের রুমের ব্যবস্থা না হওয়ার জন্য আমরা রুম হিসেবে বেছে নিয়েছিলাম সানরাইজ হোটেলেরই পাশের একটি স্টে পয়েন্টকে, যার ইন্টেরিয়র সম্বন্ধে তোমাদের একটু বলে রাখি। এই জায়গাটা একদমই কংক্রিটের তৈরি ছিল না, এটা ছিল একটি কাঠের তৈরি জায়গা। এবং তোমরা হাতে থাকা ফোনে দেখে আন্দাজ করতে পারছো হয়তো। আমরা সান্দাকফু সানরাইজ হোটেলে চেকিং করে ওখানে ব্যাগ ট্যাগ রেখে খেয়ে এখন জাস্ট একটু ওখানটা একটু দাঁড়িয়ে এখন যাচ্ছি আমরা আলের পথে। আল এখান থেকে হাঁটা পথ 2 কিলোমিটার মতো আমরা হেঁটে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ পথ কীরকম দুর্গম পথ, সামনে একদমই দুর্গম পথ। আমাদের সান্দাকফু থেকে একটুখানি জাস্ট ডান দিকে বেরিয়ে গেলেই আলের রাস্তা। আর তার থেকে কথা, এই রাস্তায় পড়বে আল 2 কিলোমিটার পরে, আর ফালুট পড়বে এই রাস্তাতেই। আমরা এখন হাঁটছি, যাচ্ছি, গিয়ে দেখবো, তোমাদের দেখাবো, সঙ্গে দেখো। সামনেই চড়াই দেখতে পাচ্ছ, বাঁদিকে চলে যাচ্ছে চড়াই, এখন উঠতে হবে। তবে টুংলিং থেকে যতটা খারাপ রাস্তা ছিল এখানে অতটা খারাপ রাস্তা নেই। সান্দাকফুর টপ হিল থেকে মোটামুটি 2.5 কিলোমিটার ট্রেকিং করে আমরা এসে পৌঁছলাম আলে। ওই যে রাস্তা থেকে এখন আমরা আসলাম, ওই রাস্তা দিয়ে আসলাম, আর এটা হচ্ছে আল। এসে পৌঁছলাম, এখন আমরা উঠবো। যে জায়গাগুলোতে ভিউ পাওয়া যায় সম্ভবত ওই জায়গাটা উঠতে হবে, আমি তোমাদের দেখাবো। আলের যে কেন আসা সেই ব্যাপারে একটু বলে থাকি। এই আল থেকে সানসেটটা খুব সুন্দর দেখা যায়, যেমন সানরাইজ সান্দাকফু থেকে ভালো দেখা যায়, সানসেটটা এই আল থেকে খুব সুন্দর দেখা যায়। আর যেটার জন্য দেখা, আর যেই স্পেশালিটির জন্যই মানুষ এখানে এসে ভিড় করে, এখন সানসেট হওয়ার টাইমই, তাই এখন দেখতে পাচ্ছ ওপরে কত মানুষ ভিড় করে আছে। আমরা ওপরে যাব, নিজে দেখবো, তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। তোমরা কিন্তু সঙ্গে করে কর্পূর অবশ্যই আনবে, কারণ শ্বাসকষ্ট হওয়াটা স্বাভাবিক এখানে। এই যে দেখতেই পাচ্ছ, আমি চেষ্টা করব তোমাদের সবাইকে টাইম ল্যাপসটা দেখানোর। আমি এখন যাচ্ছি, এই যে এই ঘরটার মধ্যে বসে দেখবো সানসেট। আমি টাইম ল্যাপস তোমাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, সানরাইজ হোটেল থেকে আল অবধি 2 কিলোমিটার ট্রেকিং করার ক্লান্তি যেন এক নিমিষেই মিলিয়ে গেল এই নৈসর্গিক দৃশ্যর কাছে। আর বন্ধুরা, এইখান থেকে কিন্তু টোটাল সানসেটটার একদম 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আমি যদি তোমাদের একটুখানি ফোকাস করে দেখাই তাহলে কিন্তু দৃশ্যটা অনেকটা এইরকম লাগবে দেখতে।
বন্ধুরা, আল থেকে ফিরে আসার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে ওই রাতেই রাত 8টার সময় লাঞ্চটা করে নিই এবং লাঞ্চে ছিল ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, এবং যারা চিলি চিকেন খাবে না তাদের জন্য চিকেন কারি এবং চিকেন কষা। এবং এক্ষেত্রেও খাবারের টেস্ট নিয়ে বন্ধুরা আমার একই রিভিউ। আমার পার্সোনালি খাবারের টেস্টটা অত ভালো লাগেনি। আজকের টাইম 3রা জানুয়ারি 2024। এখন বর্তমানে বাজে 6:25, আর এখন আমরা ঘুম থেকে সবাই উঠে পড়েছি কাঞ্চনজঙ্ঘা ভিজিট করার জন্য, সানরাইজ ভিজিট করার জন্য। আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে 5টা পর্বত একসাথে দেখা যায়। সান্দাকফু স্পেশালিটি এটা সবথেকে বড়। গতকাল মানে 2 তারিখ আমরা যখন তুংলিংয়ে ছিলাম, সেখান থেকে যতটাও টাইম দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকার জন্য, আজকে মনে হয় ততটাও দেবে না। আমি যতটা পারবো তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করব, তার কারণ এখনই মাউন্ট এভারেস্ট বলো, কাঞ্চনজঙ্ঘা বলো, প্রায় সবই মেঘ পরিপূর্ণ করতে চলেছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় না আজকে সেরকম একটা টাইম দেবে। আমাদের মতো সবাই আছে, দেখতে পাচ্ছ সবাই কাঞ্চনজঙ্ঘা ভিজিট করতে এসছে। টোটাল এভারেস্ট রেঞ্জটাকে নিজের চোখে ক্যাপচার করতে এসছে। বন্ধুরা, তো সকালবেলা ঘড়ির কাঁটায় বাজে এখন 7টা, 7:30 মতো। আমরা এখন যাচ্ছি একটা ট্রেকিং রুটে। এই যে ট্রেকিং রুট দেখতেই পাচ্ছ, মানে যত অফবিট হবে তো অফবিটটা সুন্দর হবে আমার যা মনে হয়। তো যাচ্ছি, দেখি কত ছবি টবি তুলবো। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই জঙ্গলের মধ্যে দিয়েই যাবো। শুনেছি নাকি এখানে এসএসবি ক্যাম্প আছে। এখানে একজন বলাবলি করছিল এই জঙ্গলের মধ্যে খুব ভিউটা সুন্দর পাওয়া যায়। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আরও স্পষ্ট, স্লিপিং বুথ আরও সুন্দর দেখা যাচ্ছে। ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি পাইন ফরেস্টের দিকে। পাইন ফরেস্টের দিক থেকে একটু নিচুতে, আর ওটা ছিল একটু উঁচুর দিকে। এটা কিন্তু ট্রেকিংয়ের রোড, যারা ট্রেকিং করে সান্দাকফু ওঠে তারা এই পথ দিয়েই ওঠে। জায়গায় জায়গায় বরফ জমে আছে। এই যে পাইন গাছের সারি।
বন্ধুরা, সকালে সানরাইজ দেখার পর ট্রেক করে আসার পরে আমি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম একটা বয়েল ডিম এবং দুটো ব্রেড এবং জ্যাম। যদি বন্ধুরা খাবারের কোয়ালিটি এবং টেস্ট সম্বন্ধে বলা যায় তাহলে কিন্তু সবথেকে আমার এখানের ব্রেকফাস্টটাই সবথেকে বেশি ভালো লেগেছে আমার পার্সোনালি। এবং সান্দাকফু থেকে মানিমঞ্জন ফেরার পথে তোমরা রাস্তাটা নিজের চোখে দেখতে পাচ্ছ বন্ধুরা। এটাকে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 ডেঞ্জারাস রোড বললেও কিছুটা কম বলা হবে না। বন্ধুরা, সকাল 8টার সময় সান্দাকফু থেকে যাত্রা শুরু করে দুপুর 2:30টার সময় আমরা এসে পৌঁছেছি মানিভঞ্জনে। আর এটি হচ্ছে মানিভঞ্জন, আর আমরা এখান থেকে যাব দার্জিলিংয়ের পথে, আর সেটা তোমরা দেখতে পারবে পরের পর্বে। তো ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।